আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ? জি স্যার। এখানে দেখো স্ক্রিনে যা দেখতে পাচ্ছ এটা আমাদের আলোচনা মূলধন ব্যয় চ্যাপ্টারের উপরে, ফিনান্সের। এখানে যেটা মূল বক্তব্য বলতেছে যে তুমি যদি ঋণ নাও তাহলে তোমার ঋণের উপরে সুদ দিতে হবে, এরপরে এখানে কর সমন্বয় করা হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঋণের উপরে সুদ দিতে হবে আর কর সমন্বয় করা হবে। এখানে সুদ দিতে হচ্ছে 15% আর কর হচ্ছে 30%। কর সমন্বয় করলে তখন তোমার কর সমন্বয়কৃত সুদের সূত্র হচ্ছে। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি কালকে আপনার মেল পাঠিয়েছিলাম। হ্যাঁ, ঠিক আছে। কর সমন্বয়কৃত ঋণ মূলধন খরচ নির্ণয়ের সূত্র কর পূর্ব ঋণ মূলধন খরচ ইন্টু 1 মাইনাস কর হার। এই সূত্র দিয়ে তোমার কর সমন্বয়কৃত ঋণ মূলধন খরচ নির্ণয় করতে হবে। কর সমন্বয়কৃত ঋণ মূলধন খরচ বসালা 15% মাইনাস ইন্টু 1 মাইনাস 0.30। কর হার বলা আছে 30% এই কারণে। তাহলে যদি একটা অঙ্ক তোমাকে দেয়া হয়, কর পূর্ব ঋণ মূলধন ব্যয় 15% এবং কর হার 30% হলে কর সমন্বিত ঋণ মূলধন খরচ বা কর পরবর্তী ঋণ মূলধন খরচ নির্ণয় করো, এই কথা যদি বলা হয় তখন তোমার এই সূত্র দিয়ে কর সমন্বয়কৃত ঋণ মূলধন খরচ নির্ণয় করতে হবে। অগ্রাধিকার শেয়ারের ব্যাপারে যেটা বলা হচ্ছে, অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ধারণ ঋণ মূলধনের ব্যয় নির্ধারণ থেকে আলাদা, কারণ ঋণ মূলধন এবং অগ্রাধিকার শেয়ারের মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। প্রতিষ্ঠানকে ঋণ মূলধন সরবরাহকারীরা সাধারণত নির্দিষ্ট মেয়াদের জন্য সুদ পেয়ে থাকে, আর অগ্রাধিকার শেয়ার মালিকরা নির্দিষ্ট হারে অনির্দিষ্ট সময়ের জন্য লভ্যাংশ পেয়ে থাকে। অনির্দিষ্ট সময়ের জন্য বলা হচ্ছে যে কোম্পানি যতদিন চলবে ততদিনই তোমার অগ্রাধিকার শেয়ারের টাকা কোম্পানির কাছে থাকবে। তবে কোম্পানি সবসময় অগ্রাধিকার শেয়ার মালিকদের লভ্যাংশ দিতে বাধ্য থাকে না। যদি লভ্যাংশ দিতে বাধ্য না থাকলেও পর্যাপ্ত মুনাফা অর্জন করলে অগ্রাধিকার শেয়ার মালিকদের লভ্যাংশ দিয়ে থাকে। অতএব বলা হয় অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ভর করে শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশের উপর। অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ এবং শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থের অনুপাত নির্ণয় করে, অনুপাত বলতে বোঝাচ্ছে ভাগ, নির্ণয় করে অগ্রাধিকার শেয়ারের ব্যয় পাওয়া যায় সূত্রের সাহায্যে। নিম্নরূপে দেখানো হলো যে অগ্রাধিকার শেয়ার ব্যয় সমান শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশ ডিভাইডেড বাই শেয়ার বিক্রি থেকে প্রাপ্ত অর্থ ইন্টু 100। প্রত্যাশিত লভ্যাংশ মানে যখন অগ্রাধিকার শেয়ার ক্রয় করা হয় তখনই লভ্যাংশের পার্সেন্টেজ উল্লেখ থাকে। যদি বলা হয় যে শেয়ার প্রতি 15 টাকা লভ্যাংশ দিবে, তাহলে 15 ডিভাইডেড বাই শেয়ারের দাম যদি 1000 হয়, 1000 ইন্টু 100, এই সূত্র দিয়ে অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয় করতে পারো। এই ধরনের একটা উদাহরণ দেখা যাচ্ছে এখন। উদাহরণ দেখতে পাচ্ছ সবাই? ইয়েস স্যার। 1000 টাকা লিখিত মূল্যে 10% অগ্রাধিকার শেয়ার বাজারে বিক্রির চিন্তা করছে। 10% অগ্রাধিকার শেয়ার মানে 10 টাকা হারে লভ্যাংশ দিবে
10% হারে লভ্যাংশ দিবে। তাহলে 1000 শেয়ারের উপর 10% যদি নির্ণয় করো তাহলে 100 টাকা আসবে। প্রতিটি শেয়ার বিক্রি থেকে কোম্পানি 820 টাকা পাওয়ার প্রত্যাশা করে। শেয়ার সবসময় আসল দামে বিক্রি হয় না। যে কোনো কিছুর মূল্য সবসময় একরকম থাকে না। দেখবা যে একটা সেট যখন বাজারে আসে তখন এক ধরনের মূল্য থাকে, আবার যখন সেটটা পুরাতন হয়ে যায় তখন ওই সেটের মূল্য কমে আসে। নতুন যখন আসে তখন এক ধরনের মূল্য থাকে, ওই সেটটাই যখন 1 বছরের পুরনো হয়ে যায় তখন মূল্য কমে আসে। তেমন অগ্রাধিকার শেয়ারের মূল্য যদিও 1000 লেখা আছে, সবসময় যে 1000 থাকবে এমন কিছু না। এটা এখন হয়ে গেছে 820 টাকা বিক্রি করে পাওয়া যায়। যদিও শেয়ারের লিখিত মূল্য 1000, পাওয়া যাচ্ছে 820 টাকা। এই জন্য 100/820 করে এটাকে গুণ 100 করলে অগ্রাধিকার শেয়ারের ব্যয় হয়ে যাচ্ছে 12.20%। এখানেই লক্ষণীয় যে এখানে হয়ে যাচ্ছে ডিভাইডেড বাই 1000 না হয়ে 820 হচ্ছে, এটাই ভালোভাবে লক্ষ্য করো। শেয়ারের দাম যদিও 1000, কিন্তু শেয়ার 1000 হলেও এখন 1000 হলেও এখন এটা 820 টাকায় বিক্রি হচ্ছে, এই জন্য ডিভাইড বাই 820 হচ্ছে। আর তোমাদের টেনে গিয়ে ফিনান্সিও 9 এর সম্পূর্ণ অংশ থাকবে। 9 এর সম্পূর্ণ অংশের সাথে 10-এর নতুন কিছু চ্যাপ্টার যোগ হবে। টেনে গিয়ে তোমাদের প্রথম পরীক্ষা হয় প্রি টেস্ট, তারপরে টেস্ট, নতুন কিছু চ্যাপ্টার যোগ হবে, দিয়ে বই শেষ হবে। টেনে গিয়ে সব পরীক্ষাতেই বইয়ের প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত পরীক্ষা হয়। অতএব এগুলো রিভিশন দিতে পারো, রিভিশন দিলে ভালো হবে তোমাদের। এরপর হচ্ছে সাধারণ শেয়ার মূলধন ব্যয়। এখানে সাধারণ শেয়ার বিক্রির মাধ্যমে কোম্পানি তার মূলধনের সংস্থান করে, মানে মূলধন সংগ্রহ করে। কোম্পানির নিজস্ব কোনো টাকা থাকে না, পাবলিকের কাছ থেকে টাকা সংগ্রহ করে। আবার কোম্পানি ব্যবসার পুঞ্জীভূত মুনাফা থেকে অর্থের সংস্থান করতে পারে। পুঞ্জীভূত মুনাফা মানে পূর্বের মুনাফা, পূর্বের বছরগুলোর মুনাফা যেটা সঞ্চয় করে রাখা আছে ওদের নিজের কাছে। একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে মনে করো মুনাফা হয়েছে 10 লক্ষ টাকা, এটা ব্যাংকে রেখে দিচ্ছে কোম্পানি। তাহলে ইচ্ছা করলে ওই 10 লক্ষ টাকা থেকেও তুলেও তাদের অর্থ সংস্থান করতে পারে। অর্থের সংস্থান মানে টাকা নিয়ে আসতে পারে। উল্লেখ্য, পুঞ্জীভূত মুনাফা, অবন্টিত মুনাফা, সংরক্ষিত তহবিল সব একই অর্থে ব্যবহৃত হয়। পুঞ্জীভূত মুনাফার টাকাও থাকে, অবন্টিত মুনাফা মানে যে মুনাফা পূর্বে বন্টন করা হয়নি, আর সংরক্ষিত তহবিল মানে মুনাফারই একটা অংশ যেটা ভবিষ্যতের প্রয়োজনে সংরক্ষণ করে রাখা হচ্ছে। যেমন তোমরা ক্লাস করতেছো কেন? তোমরা চিন্তা করতেছো যে তোমরা তো, তোমাদের পড়াশোনা বাদ হয়নি, তোমরা 10-এ উঠে গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে। যদি মার্চের দিকে খুলে যায় তারপরে সব পরীক্ষা হলেই হবে। এই জন্য তোমরা ক্লাস করতেছো, মানে পড়াশোনাগুলো এখন থেকে সঞ্চয় করে রাখতেছো, পরে গিয়ে এগুলো কাজে লাগাবা। এটা হচ্ছে সংরক্ষিত তহবিল তৈরি হচ্ছে তোমাদের। অর্থের অন্যান্য উৎস থেকে সাধারণ শেয়ার মূলধনের পার্থক্য আছে। প্রথমত, অন্যান্য উৎসের ন্যায় কোম্পানি ইকুইটি মূলধনের উপর সবসময় লভ্যাংশ দিতে বাধ্য থাকে। ইকুইটি মূলধন মানেই
সাধারণ শেয়ারের উপর লভ্যাংশ দিতে বাধ্য থাকে না। ইকুইটি হচ্ছে সাধারণ শেয়ারের ইংরেজি। ইকুইটি মূলধনের উপর লভ্যাংশ দিতে বাধ্য থাকে না। দ্বিতীয়, লভ্যাংশ দিলেও প্রদত্ত লভ্যাংশের পরিমাণ বা হার সবসময় সমান থাকে না, কারণ লভ্যাংশ বেশি হলে বেশি দিবে, লভ্যাংশ যদি না হয় তাহলে কম দিবে। এসব কারণে সাধারণ শেয়ার মূলধনের ব্যয় নির্ধারণ অন্যান্য উৎসের ব্যয় নির্ধারণ থেকে আলাদা হয়ে থাকে। সাধারণ শেয়ার মূলধনের ব্যয় নির্ধারণ অন্যান্য উৎসের ব্যয় নির্ধারণ থেকে আলাদা হয়ে থাকে, কারণ ঋণের ব্যাপারটা হচ্ছে ঋণের যত পার্সেন্ট সুদ দেওয়ার কথা থাকে সবসময় তত পার্সেন্ট সুদই দিবে। অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রেও তাই, যত পার্সেন্ট লভ্যাংশ দেওয়ার কথা থাকে তত পার্সেন্ট লভ্যাংশ দিবে। এই কিন্তু সাধারণ শেয়ারের লভ্যাংশ ওঠানামা করে। যদি লাভ ভালো হয় তাহলে বেশি হারে লভ্যাংশ দিবে, আর লাভ কম হলে কম হারে লভ্যাংশ দিবে। কোম্পানির শেয়ার মালিকরা সাধারণত লভ্যাংশ এবং শেয়ারের মূল্য বৃদ্ধি থেকে লাভ প্রাপ্তির আশায় শেয়ার কিনে। একদিকে শেয়ার মালিকরা লভ্যাংশ পেতে পারে, অন্যদিকে শেয়ারের মূল্য বৃদ্ধি থেকে লাভ প্রাপ্তির আশায়ও শেয়ার কিনে। দুই ধরনের ইনকাম সাধারণ শেয়ার থেকে আসতে পারে। একটা হচ্ছে কোম্পানির লভ্যাংশ দিতে পারে, আর শেয়ারের মূল্য বৃদ্ধি থেকেও লাভ হতে পারে। সময়ের বিবর্তনে যদি কোম্পানির ভালো লাভ হয়, ভালো লভ্যাংশ দেয়, ওই ক্ষেত্রে বেশি পরিমাণ তোমার লভ্যাংশ প্রদান করে। আর যদি বেশি লাভ হয়, শেয়ারের মূল্য বৃদ্ধি পায়, তুমি বুঝে শুনে শেয়ার কিনলা। তোমার যে শেয়ার তুমি প্রত্যেকটা 1,000 টাকাতে কিনলা, ভালো শেয়ার হলে এটা পরের দিনই এটার দাম হয়ে যেতে পারে 1,200 টাকা। 1,200 টাকা যদি হয় তাহলে 200 টাকা করে প্রত্যেক শেয়ারে লাভ। এভাবে যদি তুমি 1,000 শেয়ার কিনো তাহলে 200 গুণ 1,000 মানে 2 লাখ টাকা তোমার লাভ হয়ে যাবে। এই জন্য বলা হচ্ছে শেয়ার মূল্য বৃদ্ধি থেকেও লাভ প্রাপ্তির আশায় শেয়ার ক্রয় করে তারা। ফলে শেয়ার মূলধনের ব্যয় বলতে বিনিয়োগকারীদের বা শেয়ার মালিকদের লভ্যাংশ, শেয়ারের মূল্য বৃদ্ধি জড়িত লাভ থেকে প্রত্যাশিত আয়ের হারকে বোঝানো হয়। মূলধনের ব্যয়, ব্যয় মানে কার জন্য ব্যয়? এটা যে শেয়ার ক্রয় করে তার জন্য ব্যয় না, ব্যয় হচ্ছে কোম্পানির জন্য ব্যয়। কোম্পানি যেহেতু লভ্যাংশ দিবে, এই জন্য কোম্পানির জন্য ব্যয়। আর যে কোনো কিছু ক্রয় করলে সাথে সাথে তোমার যে ব্যয় শেষ হয়ে গেল তা না। একটা মোবাইলই ক্রয় করলা, সেখানে তোমার ফ্লেক্সি করা লাগতেছে, ডাটা কেনা লাগতেছে, তাহলে কি তোমার ব্যয়ের শেষ আছে? না স্যার। ব্যয় চলতে থাকে। সাধারণ মূলধনের ব্যয় নির্ণয়ে কিছু সমস্যা দেখা দেয়। প্রথমত, ভবিষ্যতে প্রত্যাশিত লভ্যাংশ নির্ধারণ করা জটিল কাজ, সেহেতু লভ্যাংশ হার অগ্রাধিকার শেয়ারের মতো নির্দিষ্ট থাকে না। অগ্রাধিকার শেয়ার ক্রয়ের সময় বলা হয়ে থাকে কি পরিমাণে লভ্যাংশ দেওয়া হবে, কিন্তু সাধারণ শেয়ারের ক্ষেত্রে এরকম কোনো কিছু নির্দিষ্ট থাকে না। দ্বিতীয়ত, ভবিষ্যতে কোম্পানির আয় এবং লভ্যাংশ বৃদ্ধির হার অনুমান করা আরেকটি জটিল কাজ। কোম্পানির আয় কেমন হবে এবং লভ্যাংশ কেমন হবে এগুলো নির্ণয় করাও আরেকটি জটিল কাজ। এতটুকু আলোচনা থেকে কারো কোনো কিছু বলার থাকলে বলো। কারো কিছু বলার আছে? নো স্যার।
তোমাদের দেখা যাচ্ছে এখন যারা উপস্থিত আছো তারাই ক্লাসে অংশগ্রহণ করতেছো, বাকিদের খবর কি? তারাই দেখা যাচ্ছে এই কয়েকদিন গত 3টা ক্লাস ধরে দেখলাম যে এরাই বেশি অংশগ্রহণ করতেছো। বাকি ছাত্রদের কি খবর কেউ জানো? ওরা কোথায় বা কি স্যার অনেকে, স্যার অ্যাসাইনমেন্টের পরে স্যার অনেকে হয়তো বা স্যার মানে তাদের গ্রামের বাড়িতে চলে গেছে স্যার, এই কারণে হয়তো বা অনেকে স্যার অ্যাবসেন্ট। তারপরে হচ্ছে শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি। এটি মূলধন ব্যয় নির্ণয়ের একটি সহজ পদ্ধতি, কারণ এখানে লভ্যাংশকে জাস্ট শেয়ার মূল্য দিয়ে ভাগ করা হয়। শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি মানে এখানে লভ্যাংশ বৃদ্ধির হার উল্লেখ থাকবে না, শুধু সহজে নির্ণয় করা হবে। এই পদ্ধতিতে বলা হয় কোম্পানি বর্তমান বছরে যে লভ্যাংশ দিয়েছে ভবিষ্যৎ বছরগুলোতেও সমপরিমাণে লভ্যাংশ ঘোষণা করবে, অর্থাৎ শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশের কোনো পরিবর্তন হবে না। যদি এরকম সাধারণ শেয়ারের ক্ষেত্রে বলা হয় যে একই হারে লভ্যাংশ দিবে, তখন এই পদ্ধতিতে সাধারণ শেয়ার ব্যয় নির্ণয় করা হবে। অর্থাৎ শেয়ার মালিকদের প্রত্যাশিত লভ্যাংশের কোনো পরিবর্তন হবে না। উদাহরণস্বরূপ, একটি কোম্পানি এবছর প্রতি শেয়ারে 10 টাকা লভ্যাংশ দিলে আগামী বছরগুলোতেও কোম্পানির শেয়ার মালিকদের 10 টাকা করে লভ্যাংশ দেবে বলে অনুমান করা হয়। এই পদ্ধতিতে প্রতি শেয়ারে প্রদত্ত লভ্যাংশকে শেয়ারের বর্তমান বাজার মূল্য দিয়ে ভাগ করলে সাধারণ শেয়ার মূলধন ব্যয় পাওয়া যায়। সূত্রের সাহায্যে দেখানো হলো লভ্যাংশ ডিভাইডেড বাই শেয়ার মূল্য। এই সূত্র দিয়ে সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় হবে। বছরের শেষে প্রত্যাশিত লভ্যাংশ উল্লেখ আছে, ডিভাইড বাই শেয়ার মূল্য মানে শেয়ারের বর্তমান বাজার মূল্য। যদি কোনো শেয়ারের দাম 2000 টাকা হয় আর বর্তমান বাজার মূল্য যদি 1800 হয়ে যায়, তাহলে 1800 দিয়েই ভাগ হবে। আবার বাজার মূল্য দেখতে পাচ্ছ বেশিও হতে পারে। এখানে বলা হচ্ছে যে কোনো কোম্পানির শেয়ারের বর্তমান বাজার মূল্য 110, প্রতিষ্ঠানটি এবছর প্রতি শেয়ারে 10 টাকা হারে লভ্যাংশ ঘোষণা করে। কোম্পানির সাধারণ শেয়ার মূলধন ব্যয় নিম্নরূপে নির্ণয় করা যায়। সাধারণ শেয়ার মূলধন ব্যয় সমান 10 ডিভাইড বাই 110। এই সূত্র দিয়ে সাধারণ শেয়ার মূলধন ব্যয় বের হয়ে যাবে। এখানে যদি দুইটা মূল্য উল্লেখ থাকতো, একটা মনে করো লিখিত মূল্য আর একটা বাজার মূল্য, এরকম যদি উল্লেখ থাকে তাহলে তোমার বাজার মূল্য দিয়ে ভাগ হবে। যদি দুইটা মূল্য উল্লেখ থাকে সেক্ষেত্রে বাজার মূল্য দিয়ে ভাগ করতে হবে। এখানে 10 টাকা লভ্যাংশ দিচ্ছে আর প্রত্যেক শেয়ারের বাজার মূল্য হচ্ছে 110, এই জন্য 110 দিয়ে ভাগ হচ্ছে। তারপরে আলোচ্য বিষয় আমাদের স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি। এই স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি মানে প্রতি বছরই কোম্পানি উল্লেখ করে যে 10% হারে লভ্যাংশ প্রতি বছরই বৃদ্ধি পাবে। এই পদ্ধতিতে নির্ণয় করা হবে। ভবিষ্যৎ বছরগুলোতে লভ্যাংশের কোনো পরিবর্তন হয় না এমন কোম্পানি বাস্তবে কম দেখা যায়। যে লভ্যাংশ সবসময় যে একই হারে দিবে কৃত শেয়ারের উপর, এমন না। সাধারণত লভ্যাংশের পরিমাণ চেঞ্জ হয়। সাধারণত কোম্পানিগুলো এক এক বছর বিভিন্ন হারে লভ্যাংশ দিয়ে থাকে, বিভিন্ন হারে লভ্যাংশ দিতে পারে। এবং স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি এমন একটি পদ্ধতি যাতে ধরে নেওয়া হয় যে কোম্পানি প্রতি বছর সমপরিমাণ লভ্যাংশ দেয় না, সমপরিমাণ হারে লভ্যাংশ দিবে না, এক এক বছর এক এক হারে লভ্যাংশ দিবে।
তবে এই পদ্ধতির কিছু অনিয়মিত শর্তাবলী আছে। শর্তাবলীতে ধরে নেওয়া হয় কোম্পানির লভ্যাংশ প্রতি বছর বৃদ্ধি পাবে এবং বৃদ্ধির হার প্রতি বছর একই পরিমাণ থাকবে। যদি ধরা হয় প্রতি বছর 10% হারে বৃদ্ধি পাবে, তাহলে 10 টাকা লভ্যাংশ প্রথম বছর পর হয়ে যাবে 11 টাকা। তোমরা 10 টাকা 10% বের করো, তাহলে 1 আসবে। 10 টাকা তাহলে 1 টাকা বেড়ে হয়ে যাবে 11 টাকা। 10 টাকা 10% বের করো ক্যালকুলেটরে। 10 টাকা 10% বের করো, দিয়ে কত টাকা আসে? হ্যালো, শুনতে পাচ্ছ? স্যার 10 টাকা 10 টাকা 10% বের করো। এক স্যার এক 1 আসার কারণে 10 টাকার 1 টাকা বেড়ে হয়ে গেল 11 টাকা। দ্বিতীয় বছর পর আবার ওই 11 টাকার 10% বের করো। 11 টাকার 10% বের করে কত আসে? স্যার 11 টাকার 10%, হুম, স্যার 1.1। তাহলে 11 টাকার সাথে 1.1 বেড়ে হয়ে যাচ্ছে 12.1 টাকা। তৃতীয় বছর পর আবার এই 12.1 টাকা আবার 10% বৃদ্ধি পাবে। 12.1 টাকা আবার 10% বৃদ্ধি পাবে। বৃদ্ধি পেয়ে কত হবে? স্যার একবার বলবেন? 12.1 টাকার 10% বের করো, দিয়ে ওটা বৃদ্ধি পাবে। হ্যাঁ স্যার। 12.1 তার মানে হয়ে গেল 10% বৃদ্ধি পেলে হয়ে যাবে 13.31 টাকা। এখানে তোমার বলা হলো, এই উদাহরণ যা দেখতেছো, এই উদাহরণটা চেঞ্জ করে বলা হলো যে প্রতি বছর 15 টাকা হারে লভ্যাংশ দিচ্ছে, এই লভ্যাংশ 10% হারে বৃদ্ধি পাবে। তাহলে প্রথম বছর পর কত হবে? 15 টাকা হারে যদি লভ্যাংশ হয়, এই একই উদাহরণ বেড়ে কত হবে বলো, যে কোনো একজন, যার ইচ্ছা। 15 টাকা হারে যদি লভ্যাংশ দেয়া হয় আর বৃদ্ধির হার যদি 10% হয়, তাহলে প্রথম বছর পর কত হবে? স্যার 1.5। হ্যাঁ, 1.5 বেড়ে হয়ে যাবে 15 টাকার সাথে 1.5 যত বাড়তেছে তত যোগ হবে, দিয়ে হয়ে যাচ্ছে 16.5 টাকা। 16.5 টাকা আবার 10% বাড়াও। 16.5 আবার 10% বাড়াও। 16.5 আবার 10% বাড়াও, তাহলে কত হয়? স্যার 1.65। তাহলে 16.5-এর সাথে আবার 1.65 যোগ হয়ে যাবে, দিয়ে দ্বিতীয় বছরের লভ্যাংশ কত হবে এটা বের হবে। এইভাবে তৃতীয় বছরও বের করা যায়। এরপরে এখন আমরা দেখতে পাচ্ছি যে লভ্যাংশ বৃদ্ধির হার যদি 10% হয়, তাহলে যে সূত্র দিয়ে তোমার সাধারণ শেয়ার মূলধন ব্যয় বের হবে, লভ্যাংশ ডিভাইডেড বাই শেয়ার মূল্য মানেই শেয়ারের বাজার মূল্য প্লাস বৃদ্ধির হার। লভ্যাংশ ইন্টু 1 প্লাস বৃদ্ধির হার
OnePlus বৃদ্ধির হার মানে একটু আগে যে উদাহরণটা দেখলা ওই উদাহরণ অনুযায়ী এখানে মান বের হবে। 18 টাকা যদি 10% বাড়ে তাহলে 1.8 টাকা বেড়ে হবে 19.8 টাকা। লভ্যাংশ মানে বর্তমান বছরের লভ্যাংশ বোঝাচ্ছে। শেয়ারের বর্তমান মূল্য মানে শেয়ারের বাজার মূল্য, আর বৃদ্ধির হার মানে লভ্যাংশ বৃদ্ধির হার। যে এখানে একটা উদাহরণ দেখতেছো যে কোম্পানির এই অঙ্ক খুবই ইম্পর্টেন্ট এখন যেটা দেখতেছো পরীক্ষার জন্য। কোম্পানির সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করতে চাই। কোম্পানির শেয়ারের বর্তমান বাজার মূল্য 150 টাকা। কোম্পানিটি সদ্য সমাপ্ত বছরে প্রতি শেয়ারে 15 টাকা হারে লভ্যাংশ দেয়। অতীত রেকর্ড পর্যালোচনা করে দেখা যায় কোম্পানির লভ্যাংশ গড়ে 5% হারে বৃদ্ধি পাচ্ছে। তাহলে ওই দেখো কিছুক্ষণ আগে যে উদাহরণ দেখলা এই অনুযায়ী হচ্ছে 15 ইন্টু 1+ বৃদ্ধির হার মানে 0.05। এই সূত্রে মান বসাতে হবে। তাহলে এটা উপরে লবে হয়ে যাচ্ছে 15 টাকা যদি 5% বাড়ে 15 টাকার 5% হবে 0.75 টাকা বেড়ে, তাহলে হবে এটার মান যদি বের করো তাহলে হবে 15.75 ডিভাইডেড বাই 150 প্লাস বৃদ্ধির হার 0.05 ইন্টু 100। এই ফর্মুলায় যদি বের করো তাহলে 15.5% হবে সাধারণ শেয়ার ব্যয়। এখন এখানেই তোমাদের মধ্যে মোটামুটি যারা উপস্থিত আছো তাদেরকে অনেক অভিনন্দন। মুশফিকুল আলম শুনতে পাচ্ছ? মুশফিকুল আলম, এখানে আমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছ যদি বলা হয় লভ্যাংশ দেয়া হবে 20 টাকা করে এবং বৃদ্ধির হার 10%, তখন এই সূত্রে কোথায় কোথায় চেঞ্জ আসবে একটু বলো। স্যার লভ্যাংশ স্যার 20 হবে স্যার। তারপর স্যার বৃদ্ধির হার স্যার কত পার্সেন্ট? 10%। স্যার এখানে তাহলে 0.1 হবে, আর এখানে লভ্যাংশতে 1 প্লাস 0.1। স্যার এইটা ছাড়া আর কোনো চেঞ্জ হবে না। দিয়ে তাহলে 20 টাকা 10% বেড়ে কত হচ্ছে? 20 টাকা 10% বেড়ে স্যার দাঁড়ান করি। স্যার 22। হ্যাঁ 22 টাকা ডিভাইডেড বাই মনে করো এখানে 150 টাকা যদি শেয়ারের মূল্য হয় 22 ডিভাইড বাই 150 প্লাস বৃদ্ধির হার দিবা কত? 0.1 দিয়ে এবার 100 করবা। স্যার এটা 24.67। এইভাবে সাধারণ শেয়ার মূলধন ব্যয় বের করা যাবে। এখন শুরু থেকে বলো কারো কোনো যদি প্রশ্ন থাকে, শুরু থেকে যেগুলো আলোচনা হলো আজকে এখান থেকে আলোচনা শুরু হয়েছিল, এখানে কোনো প্রশ্ন থাকলে বলো কারো। এখানে কারো প্রশ্ন আছে বয়েজ?
নো স্যার। এখানে তারপরে এখানে স্লাইডে কোনো প্রশ্ন থাকলে বলো বয়েজ। তারপর এখানে এখানে কোথাও কারো প্রশ্ন নাই বয়েজ? স্যার বলো। স্যার সাধারণ ব্যয় কি স্যার, এটা একটু বুঝিয়ে দিবেন সাধারণ ব্যয়? সাধারণ শেয়ার মূলধন ব্যয় মানে যে শেয়ার ক্রয় করলে সবাই ইচ্ছা করলে কোম্পানি পরিচালনায় অংশগ্রহণ করতে পারে, তাকে বলে সাধারণ শেয়ার মূলধন ব্যয়। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার শেয়ার মার্কেটটা কি স্যার, এটা বুঝি না শেয়ার মার্কেট। যেখানে শেয়ার ক্রয় বিক্রয় হয়, যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জ যেটা মতিঝিলে অবস্থিত, ওখানে শেয়ার ক্রয় বিক্রয় হয়, ওটাকে বলে শেয়ার মার্কেট। এখন তো অনেক সুবিধা, এখন অনলাইনে শেয়ার ক্রয় বিক্রয় করা যায়। তুমি বাসায় বসে আছো, তুমি অনলাইনে দেখতেছো তোমার একটা কোম্পানির শেয়ার আছে, বর্তমানে দাম কি, দেখে তুমি ইচ্ছা করলে ওটা মনে করলা বিক্রি করবা, বিক্রি করে দিতে পারবা। স্যার শেয়ার বাজার শেয়ার মার্কেট কি একই স্যার? হ্যাঁ, মার্কেট তো ইংরেজি শব্দ, বাজারের ইংরেজি শব্দ মার্কেট। শেয়ার বাজার আর শেয়ার মার্কেট একই শব্দ। তো যাই হোক, যারা অংশগ্রহণ করলা তাদেরকে ধন্যবাদ। আর ক্লাস যদি আর না হয় তাহলে সম্ভবত এটা আমাদের এই বছরের লাস্ট ক্লাস নাকি? জি স্যার। হ্যাঁ স্যার। তোমাদের ক্লাস কত তারিখ পর্যন্ত হওয়ার কথা জানো? স্যার 10 10 তারিখ তারিখ। কালকে স্যার লাস্ট। তাহলে আগাম অভিনন্দন জানাচ্ছি ক্লাস 10-এ তোমাদেরকে, এবং যারা এই যে লাস্ট দিনগুলোতে অংশগ্রহণ করলা তাদেরকে কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ স্যার। অনেক ধন্যবাদ, কারণ তোমরা কিছুটা হলেও পড়াশোনাতে অ্যাটেন্টিভ, যারা অংশগ্রহণ করেনি এদের তুলনায়। তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। জি স্যার। 10-এ জি স্যার ইনশাআল্লাহ।